মূল ঘটনা সবই জানেন আপনারা। ওইটা আসলে একটা মিথ্যা ব্লেম সৃষ্টি করেছিল। আমি মুসলমান বিধায় দাড়ি টুপি থাকার কারণেই উনি একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে দেশব্যাপী একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করেছে। এবং উনি যে কাজটা করেছে প্লাস সেই সাথে যে অ্যাক্টর গুলো এই কাজের সাথে জড়িত, সেটা মূলত আমি ফার্মগেটে আসার সময় আমার বিজ্ঞ আমার আইনজীবী সার্জিয়া বলছে ওইটাই, যে আমি আসার পথে আমার লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল ঘটনার দিন। লাগার পরে উনি আমাকে ডাইরেক্টলি বাস্টার্ড বলছে, এই বাস্টার্ড উল্টা যেতে পারিস, পুলিশের ক্ষমতা দেখাচ্ছি। পরে দেখলাম যে বিষয়টা একটা তর্ক বিতর্ক হবে, এই জন্য আমি নমনীয় হয়ে সরি বলে যখন চলে যেতে চাই, তখন আমি পুলিশ পোশাক পরা অবস্থায় আমার শোল্ডার ব্যাগ ধরে ফেলে দিছিল। ঘটনাস্থলে পড়ে গেছি, পড়ে উঠে আমি চলে আসছি, এইটুক। তার ভিতরে কি বিষয় কিছু বলিনি। কিন্তু উনি যে মিথ্যা ব্লেম দিয়েছে, শুধু আমি না, গোটা পুলিশ বাহিনীর ইমেজ বহির্বিশ্ব ক্ষুণ্ণ হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ, এবং আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার চাচ্ছি, যাতে আমি আহ, ন্যায় বিচার পাই এবং অবশ্যই যেন আমি চাকরি ফেরত পাই। সেই সাথে যে মিথ্যা ব্লেম, প্রোপাগান্ড, এই সাম্প্রদায়িকতা সৃষ্টির, ধর্ম অনুভূতিতে আঘাত, এদের আমি বিচার চাচ্ছি সবাই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গতকাল 17 এপ্রিল 2025 সালে আমরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের 15 নম্বর কোর্ট, সেই কোর্টে একটি মামলা দায়ের করি। সেই মামলাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে একটি আলোচিত মামলা টিপকাণ্ড, যেটা 2022 সালে 2রা এপ্রিল হয়েছিল। একজন পুলিশ কনস্টেবল, যিনি ফার্মগেটের সিজন পয়েন্টের সামনে দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে, উনি ইউনিফর্ম পরা অবস্থায় মোটরসাইকেল চালিয়ে যখন ওনার কর্মস্থলে যাচ্ছিল, তখন তেজগাঁ কলেজের ডক্টর লতা সমদ্দার, ওনার যে লুকিং গ্লাস মোটরসাইকেলের, সেই লুকিং গ্লাসে একটু ধাক্কা লাগে। তারপরে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে ওই লতা সমদ্দার, উনি যখন চলে যায়, এই ভিকটিম চলে যাওয়ার চেষ্টা করে, তখন ওনার ইউনিফর্মের কলার ধরে ওনাকে ফেলে দেয় মাঠে। তখন মোটরসাইকেল সহ উনি পড়ে যায়। তো সেইটা নিয়ে উনি যখন একটা পুলিশের ইউনিফর্ম নিয়ে যখন টানা হেঁচড়া করে, তখন এটা খুব বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এবং উনি নিজেকে বাঁচানোর জন্য একটি টিপ কাণ্ড তৈরি করে। দেখেন, একজন উচ্চ শিক্ষিত মহিলা এবং উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা, যে অভিযোগটা ওনার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই অভিযোগটা কিন্তু কোনোভাবেই সত্য না। কিন্তু এই অসত্য ঘটনাটাকে সেই সময়ের মিডিয়া লোকজন এবং কিছু টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় মানে অন্যভাবে প্রচার করে। এটা শুধুমাত্র ছিল নিজেকে বাঁচানোর জন্য অন্যের পরে দায় চাপানো। তো সেক্ষেত্রে সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, উনি সাময়িকভাবে বরখাস্ত হয় চাকরি থেকে এবং বিগত 3 বছর উনি মানবতার জীবনযাপন করেন। কারণ যখন ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তৈরি হয় এবং সেটা টেলিভিশন এবং পত্রিকা সহ ইউটিউব অন্যান্য চ্যানেলে যখন সেটা প্রচারিত হয়, তখন কিন্তু উনি মানসিকভাবে ভেঙে পড়েন, সামাজিকভাবে উনি অপদস্থ হতে থাকেন, ওনার পরিবারের কাছেও উনি অপদস্থ হতে থাকেন। কারণ একজন নারী তার সৌন্দর্যের জন্য উনি টিপ পরবেন, শাড়ি পরবেন বা অন্য কিছু পরবেন, সেটা কিন্তু তার নিজস্ব স্বাধীনতা। সেখানে একজন মানুষ কিন্তু এরকম ভাবে কারোর বলার অধিকার নাই। তো এইরকম কোনো ঘটনাই সেই দিন ঘটে নাই। শুধুমাত্র একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মুসলিম পরিবার থেকে বেড়ে ওঠা একজন মুসলমানকে হেয় করার জন্য কিন্তু উনি এইরকম একটা টিপ কাণ্ডের মধ্যে ঘটনা আলোচিত হয়েছে। আমরা ওনাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি, একটা মানহানির মামলা দায়ের করেছি। সেই মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর ওসিকে তদন্তের জন্য এটা পাঠানো হচ্ছে। আমরা নিশ্চয়ই এই ঘটনার আসল ঘটনাটা এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, তার যে জীবনের চলে যাওয়া 3টি বছর এবং যে ওনার যে সম্মান হানি হয়েছে, সামাজিকভাবে উনি যে অপদস্থ হয়েছেন, সেটা নিশ্চয়ই উনি ফিরে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করি। প্রথম আসামি হলো লতা সমদ্দার এবং ওনার হাজবেন্ড 2য় নম্বরে। তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে, জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে।
প্লাস সংসদে সুবর্ণ মোস্তফাকে বলছে যে সংবিধানে কোথায় লেখা আছে যে টিপ করা যাবে না। আমার কাছে, জাতির কাছে আমার প্রশ্ন, যে জিনিসটা আমি বলি নাই সেটারে প্রোপাগান্ড করে এটা সামাজিকভাবে হেয় এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে, আমিও তার বিচার চাই। আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরপরাধ। আমি ইনশাল্লাহ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমি সদস্য। যে ঘটনা ব্লেমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো বিধায় বিশ্বাস করি। আসলে আমাকে যখন চাকরিচ্যুত হয় বিভাগীয় মামলার পরে ওই জায়গায় এডিশনাল এসপি রহিম আক্তার লাকি উনি আমি যে ভিডিও ফুটেজ পাইছে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। ইভেন আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাকি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে বিগত সরকারের আমলে। এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে, আমরা সবই পেয়েছি। এবং আমি এই বিগত 3টা বছর এই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি, করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে এটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা বিজ্ঞ আদালতকে দেবো ইনশাল্লাহ। আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নাই, কোনো শত্রুতা নেই, আমি ওনাকে চিনিও না, কখনো দেখিও না। এটা সম্পূর্ণ বানোয়াট ভাবে উনি এই ব্লেমটা সৃষ্টি করেছে। টোটালটাই বলেছি। এটার আমরা টোটাল আসামি হচ্ছে 18 জন। 1 নম্বর আসামি ছিল এই সময়কার ভিকটিম ডক্টর লতা সমদ্দার, ওনার হাজবেন্ড, এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা, অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম 18 জন টেলিভিশন নাট্য অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি, কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। তো এখানে আরো অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলে স্ট্র্যাটেজি। এখানে দেখেন, আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না। তো উনি কিন্তু মিডিয়ার ট্রায়ালের মানে শিকার হয়েছিলেন সেই সময়। কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না। আমরা নিজেরাও একটা কোনো কিছু শুনলাম, সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার বা একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না। ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল। আমরা সেটার জন্যই বিজ্ঞ আদালতে আমরা মামলাটা দায়ের করেছি, অন্য কোনো কিছুর উদ্দেশ্যে আমরা মামলাটা দায়ের করিনি। একটা নিরপরাধ মানুষ যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার সঠিক জিনিসটা যেন অন্তত মানুষ জানতে পারে যে সেদিনকের আসলেই কি ঘটনা ঘটেছে।